বিল পাশ হওয়ার পরে 4 বছর 3 মাস কেন সময় লাগলো? কেন নির্বাচনের আগে এই তড়িঘড়ি সিএ এর তাড়াহুড়ো? বিগত 2 বছরে কলকাতা পুরসভা বেআইনি নির্মাণের বিরুদ্ধে সবচেয়ে বেশি ব্যবস্থা নিয়েছে। বেআইনি বাড়ি বলতে যা বোঝায় স্যাংশন না করা বাড়ি, তার তো রমরমা। সে তো বাম আমল থেকে চলে আসে। আপনি এসে ডিজিপিকে চেঞ্জ করে দিচ্ছেন, আজকে জেলাশাসক চেঞ্জ করছেন। ভোট তো দেবে বাংলার মানুষ, মানুষের মন চেঞ্জ করতে পারবেন? সেটা তো পারবেন না। সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? পরাণ কী করে বাঁধবে? পরাণ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে। বাংলার মানুষের হৃদয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে। আগামী দিন এই সরকারকে ছুঁড়ে ফেলা শুধু সময়ের অপেক্ষা। আর তাতে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট। আর আজকে আমাদের সঙ্গে আছে অরূপ চক্রবর্তী। প্রথমে তো বাংলা হান্টের পর্দায় তাকে অনেক স্বাগত। সবাইকে শুভেচ্ছা বাংলা হান্টের সমস্ত দর্শকদের। কিছুদিন আগে দেশ জুড়ে সিএ লাগু হয়েছে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি যতদিন থাকবে তিনি ততদিন সিএ এখানে জারি হতে দেবেন না। এবং একই সুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও লিখেছেন যে ধর্মের ভিত্তিতে কাউকে নাগরিকত্ব দেওয়া সম্ভব না, কাউকে দেওয়া যাবে না। আপনি কি বলবেন? প্রথম কথা, ভারতবর্ষের সংবিধান পরিষ্কার করে দিয়েছে ধর্মের ভিত্তিতে কোনো ভেদাভেদ করা যায় না। এই যে সিএ এর রুল ফ্রেমিং হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে একটা বিল পাশ হওয়ার পরে 4 বছর 3 মাস কেন সময় লাগলো? কেন নির্বাচনের আগে এই তড়িঘড়ি সিএ এর তাড়াহুড়ো? আসলে ভোটে জেতার জন্য বিজেপি এতটাই মরিয়া, ওরা বুঝতে পারছে দেশের মানুষ ওদের প্রত্যাখ্যান করবে। তাই জন্য এই সিএ এর খুরোর কলের গাজর ঝোলানোর নতুন নাটক এরা আমদানি করেছে। আমরা খুব পরিষ্কার করে প্রথম দিন থেকে বলেছি, যারা ভারতবর্ষের নাগরিক, যার ভোটার কার্ড আছে, যার আধার কার্ড আছে, তার কেন আলাদা করে নাগরিকত্বের পরিচয় লাগবে? এটা আর কিছুই না, দেশের মানুষকে ভীত করা, অনাগরিকত্বের ভয় দেখানো। সর্বোপরি সিএতে আবেদন করা মানে আপনি নিজেই ঘোষণা করলেন আপনি নিজে বিদেশি, অর্থাৎ নিজ ভূমে পরবাসী হয়ে আগামী দিন আসামের মতো ডিটেনশন ক্যাম্পে যাতে বাঙালিতে যেতে না হয়, তার জন্য তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বশক্তি দিয়ে এই সিএ এনআরসির মতো দানবীয় আইনকে রুখে দেবে। কিছুদিন আগে গার্ডেন নিচে একটি দুর্ঘটনা হয়েছে এবং যার ফলে বহু মানুষ নিহত হয়েছে এবং আহতও হয়েছেন। এবং সেখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে এখানে বেআইনিভাবে নির্মাণ হয়েছে, যার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। কিন্তু বিরোধী দল থেকে কিন্তু পাল্টা শাসক দলকে কি বলবো প্রশ্ন ছুড়ে দিয়েছে যে তাহলে সেখানে ববি হাকিমের এলাকায় ছিল, তিনি বিধায়ক ছিলেন, সেখানে তাকে না জেনে কীভাবে নির্মাণ হলো, এবং তিনি তার বিরোধী দল থেকে দ্রুত তার গ্রেফতারি চেয়েছে। কি বলবেন এই বিষয়ে? বিরোধী দল, দেখুন, রাজনীতিক হোক বিরোধী দল করবে, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু কলকাতা পুরসভা, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তথ্য দিয়ে বলছি, বিগত 2 বছরে কলকাতা পুরসভা বেআইনি নির্মাণের বিরুদ্ধে সবচেয়ে বেশি ব্যবস্থা নিয়েছে। গত 2 বছরে দেখা গিয়েছে কলকাতার যে 16টা বরো, সেই 16টা বরোয় 863টা এই ধরনের বেআইনি নির্মাণকে পুরসভা ভেঙে দিয়েছে, অর্থাৎ ডিপার্টমেন্টাল অ্যাকশন নিয়েছে। যে বিরোধীরা বলছেন সেই বামেরা যখন ক্ষমতায় ছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি তার 10 ভাগের 1 ভাগ ব্যবস্থাও নেননি। এবং এই গার্ডেন রিচ, এই সমস্ত তপসিয়া, তিলজলা, এই সমস্ত অঞ্চলগুলোতে বা কলোনি অধ্যুষিত অঞ্চলগুলোতে বেআইনি বাড়ি বলতে যা বোঝায় স্যাংশন না করা বাড়ি, তার তো রমরমা। সে তো বাম আমল থেকে চলে আসছে। এটা তো অন্যায়, নতুনত্বের কিছু নেই। কিন্তু হ্যাঁ, যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক। যারাই এর পিছনে দোষী তাদের উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয়, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সেটা এনশিওর করেছেন। নিজে প্রথম দিন তিনি সকালবেলা খবর পাওয়ার সাথে সাথে তিনি পৌঁছে গিয়েছেন, ছুটে গিয়েছেন, এবং ছুটে যাওয়ার পরে প্রমোটার গ্রেপ্তার হয়েছে, বাড়ির যে জমির মালিক সে গ্রেপ্তার হয়েছে, এবং প্রশাসনিক স্তরে যা যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা আমাদের সরকার নিয়েছে, আগামী দিনও নেবে। আর যে বিজেপি এত বড় বড় কথা বলছে বেআইনি নির্মাণ ভাঙতে যাওয়ার পরে, আমরা দেখেছিলাম ইন্দোর মিউনিসিপ্যাল কমিশনের আধিকারিকদের কী করে কৈলাস বিজয়বর্গীয় ছেলে আকাশ বিজয়বর্গীয় ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়েছিলেন। তারপরের দিন কোনো এফআইআর তার বিরুদ্ধে করেনি ইন্দোর মিউনিসিপ্যাল কর্পোরেশন। শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলছে, 4 তলার বেশি বিল্ডিং প্ল্যান স্যাংশন দেওয়ার ক্ষমতা নেই কাঁথি পুরসভার যে বিল্ডিং প্ল্যান স্যাংশন দেওয়ার ক্ষমতা নেই, তারা 22 তলার উপরে বিল্ডিং প্ল্যান স্যাংশন দেবে বলে সারদার থেকে কোটি কোটি টাকা নিয়েছিল। সারদাপুর থেকে কোটি কোটি টাকা নিয়েছিল এবং সেটা ডকুমেন্টেড। তারা ব্যাংক ড্রাফটের মাধ্যমে কাঁথি পুরসভায় টাকা নিয়েছিল। সেই সময় পুরসভার যারা হর্তাকর্তা ছিলেন, শুভেন্দু অধিকারী পরিবার, তারা এখন কাঁথিতে লোকসভা নির্বাচনের প্রার্থী। তাদের মুখ থেকে বড় বড় জ্ঞানের বুনি যত কম শোনা যায় তত ভালো।
লোকসভা নির্বাচনের সময়সূচি প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যে দুবার ডিজি নিয়োগ করা হয়েছে, বদলানো হচ্ছে। প্রথমে রাজীব কুমারকে তো নির্দেশ দেওয়া হয়েছিল বদলানোর জন্য, তারপরে বিবেক সাহা, এবং তারপরে আবার 24 ঘন্টা পার হওয়ার পূর্বে আবার ডিজি চেঞ্জ করা হচ্ছে, সঞ্জয় মুখোপাধ্যায়কে বসানো হয়েছে। এবং আজকে আবার নতুন করে 4 জন জেলা শাসককে বদলানোর কথা বলেছে ইলেকশন কমিশন। এই সমস্ত সমগ্র বিষয়কে মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী এদিক থেকে বলেছেন যে রাজ্যে বলতে কি সম্পূর্ণভাবে যে নিরপেক্ষভাবে লোকসভা ইলেকশন হচ্ছে না, তার জন্য এই সমস্ত পদক্ষেপ নিচ্ছেন এবং নিরপেক্ষভাবে ইলেকশন হতে দেবে না। কি বলবেন এই বিষয়ে? না, এটা তো সেদিনকেই বোঝা গেছিল যখন প্রাক্তন নির্বাচন কমিশনার যিনি পদত্যাগ করলেন, তিনি তো তার পদত্যাগে যদিও ব্যক্তিগত কারণ দেখিয়েছিলেন, কিন্তু সংবাদ মাধ্যমের সূত্রে আমরা জানতে পেরেছিলাম যে পশ্চিমবঙ্গের ভোটে যে ম্যাল প্র্যাকটিস করবে বিজেপি, এবং যেভাবে সেনা ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন শিডিউল, এত দফায় ভোট হবে, এগুলো সেদিনকে অনুমান করা গিয়েছিল এবং কার্যত বাস্তব ক্ষেত্রেও তাই দেখা যাচ্ছে। কিন্তু আমাদের একটাই বক্তব্য, আপনি এসে ডিজিপিকে চেঞ্জ করে দিচ্ছেন, আজকে জেলা শাসক চেঞ্জ করছেন, ভোট তো দেবে বাংলার মানুষ, মানুষের মন চেঞ্জ করতে পারবেন? সেটা তো পারবেন না। সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। ওই যেটা গান আছে না, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে, পরাণ কী করে বাঁধবে? পরাণ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে, বাংলার মানুষের হৃদয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে, বাংলার নিজের মেয়ের সাথে রয়েছে। বিদেশি বহিরাগতরা কোনোদিন বাংলা দখল করতে পারেনি, রাজনৈতিকভাবে পারবে না বলেই ওরা ইডি সিবিআই ইনকাম ট্যাক্স দিয়ে প্রথমে চেষ্টা করেছে, এখন ইলেকশন কমিশনকে ব্যবহার করবার অপচেষ্টা করছে। কিছুদিন ধরে বিকশিত ভারত নরেন্দ্র মোদীর একটি মেসেজ হোয়াটসঅ্যাপে সার্কুলার হচ্ছিল এবং সেই বিষয় নিয়ে তৃণমূল সহ বিরোধী দলেরা মানে তার বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলেন, এবং এখন যে ইলেকশন কমিশন কেন্দ্রকে বলেছে যে এই ধরনের মেসেজ সম্পূর্ণভাবে বন্ধ করতে। তো এই বিষয়ে কি? নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর কোনো সরকারি প্রচার করা যায় না। প্রথম কথা, নরেন্দ্র মোদী শুধুমাত্র যে এই মেসেজ পাঠিয়ে সরকারি পয়সায় বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেছেন ঘুরিয়ে তা নয়। আমরা দেখেছি বায়ুসেনার কপ্টারে করে নরেন্দ্র মোদীকে ভোটের প্রচারে যেতেন। মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী বায়ুসেনার কপ্টার ব্যবহার প্রধানমন্ত্রী করতে পারেন না। প্রধানমন্ত্রী যদি নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবেন, দেশের আইন অবশ্য সে কথা বলে না, সংবিধান সে কথা বলে না, মানুষ সব দেখছে। দিনের শেষে জনতা জনার্দন শেষ কথা বলবে। যারা দেশের মানুষকে 70 বছরে সবচেয়ে বেশি বেকারত্বের জ্বালায় ভুগিয়েছে, যারা দেশের মানুষের অর্থনীতিকে শেষ করে দিয়েছে, আগামী দিন বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ তাদের ছুঁড়ে ফেলে দেবে। কৃষকরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে, নরেন্দ্র মোদীর সরকার তাদের উপর অত্যাচার নামিয়ে আনছে। 4 জন কৃষক ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। আগের দফায় 150 জন মানুষের মৃত্যু হয়েছিল। সিএএনআরসির আতঙ্কে কত মানুষের মৃত্যু হচ্ছে সারা দেশ জুড়ে। আগামী দিন এই সরকারকে ছুঁড়ে ফেলা শুধু সময়ের অপেক্ষা, আর তাতে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস থেকে রাহুল গান্ধী বলেছেন যে ইডি সিবিআই সম্পূর্ণ কেন্দ্রের হয়ে কাজ করছেন। কেন্দ্র বলতে তারা বিজেপিকে বুঝেছে, বিজেপির নেতৃত্বে তারা সব সিদ্ধান্ত নিচ্ছেন, তারা কাজ করছেন। অন্যদিকে কেন্দ্র থেকে কথা মানে বিজেপি থেকে কথা বলা হয়েছে যে আগে ইডি সিবিআই কেন নেতাদের কাছে যেত না সেই নিয়ে প্রশ্ন উঠতো, এখন তারা যাচ্ছে, তাদের কাছ থেকে টাকা উদ্ধার হচ্ছে, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। সেই বিষয়ে কি? আচ্ছা, একটা কোম্পানি যার সারা বছরের টার্নওভার 18 কোটি টাকা নয়, সে কী করে 400 কোটি টাকা বিজেপিকে ডোনেশন দেয় ইলেকট্রাল বন্ডে? কোম্পানিগুলোতে ইডি রেড হচ্ছে, সিবিআই নোটিশ যাচ্ছে, তারপরেই দেখা যাচ্ছে কোম্পানিগুলো তারা ইলেকট্রাল বন্ডে টাকা দিচ্ছে। এই যে মোদি ঘটা করে বলেছিল তারা দেশের মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছে, দেখা যাচ্ছে সিরাম বায়োটেক যারা এই ভ্যাকসিন তৈরি করেছিল তারা পর্যন্ত 400 কোটি টাকা মোদির দলকে নির্বাচনী বন্ডে দিয়েছে। গোটা প্রসেসটাই তো কর্পোরেট লুট, অর্গানাইজ ক্রাইম, অর্গানাইজ তোলাবাজি। আমরা তাই খুব পরিষ্কারভাবে বলছি যে এই বিজেপির তানাশাহী রাজনীতির বিরুদ্ধে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ। সারা দেশে যত বিজেপি শাসিত সরকার আছে সবাইকে ইডি সিবিআই নোটিশ পাঠাচ্ছে, আর বিজেপি যাদের চোর বলছে হয় তাদেরকে রাজনৈতিকভাবে কবজা করতে না পেরে জেলে পাঠাচ্ছে, আর নইলে তারা বিজেপিতে জয়েন করছে। অশোক চৌহানকে কদিন আগে বলেছিল 8,000 কোটি টাকা চুরি করেছে আদর্শ আবাসন স্ক্যাম। এখন অশোক চৌহান বিজেপির উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের বুকে। নারায়ণ রানে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, চোর বলেছিল বিজেপি। এ রাজ্যে শুভেন্দুকে চোর বিজেপি বলেছিল, খবরের কাগজে মুড়িয়ে টাকা দিতে বিজেপি ভিডিও ভাইরাল করে পাবলিশ করেছিল। এখন লিডার অফ অপোজিশন শুভেন্দু। হেমন্ত বিশ্ব শর্মাকে চোর, 800 কোটি টাকা রোজ ভ্যালি চুরি করেছে বিজেপি বলেছে। এখন আসামের মুখ্যমন্ত্রীর নাম হেমন্ত বিশ্ব শর্মা। সারা ভারতবর্ষে যতগুলোকে চোর বিজেপি বলেছে তারা বিজেপির নেতা হয়ে গিয়েছে। হয় আপনি ওয়াশিং মেশিনে ঢুকে বিজেপির নেতা হবেন, নইলে এই সিবিআই দিয়ে আপনাকে হ্যাকেল করা হবে। এটাই তো ভারতবর্ষের রাজনীতিতে এনে দাঁড় করিয়েছে। তো এটা নতুন কোনো কথা নয়, বিরোধীদের আলাদা করে কিছু বলতে হচ্ছে না। রাজস্থানের পূর্বতন মুখ্যমন্ত্রী অশোক গেহলট ইডিকে বলেছেন রাস্তার কুত্তা, স্ট্রে ডগস। আমাদের বলতে হচ্ছে না, সারা ভারতবর্ষের মানুষ নিজের চোখে দেখতে পাচ্ছেন।
লোকসভা নির্বাচনে বিরোধী দল থেকে বলেছে এবারের লোকসভা নির্বাচনে 42টা আসনের মধ্যে তারা 35টা পাবে, এটা তারা আত্মবিশ্বাসী। তো আপনারা এবছর লোকসভা নির্বাচন নিয়ে কতটা আশাবাদী আছে সে বিষয়ে? নরেন্দ্র মোদী প্রথমে বলেছিলেন 42, অমিত শাহ তারপর বলেছিলেন 35, তারপর বলেছেন 25। আমি অপেক্ষা করছি কবে 5-এ নাবে। তবে অমিত শাহ আমাদের লক্ষ্মী পেঁচা, ও প্রথমে যেটা বলে সেটাই হয়। ও প্রথমবার 2021-এ এসে বলেছিল আব কি বার 200 পার, মনে আছে আপনাদের? তো ওরা গঙ্গা পার হতে পারেনি, কিন্তু বাংলার মানুষকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে বাংলার মানুষ 200 পার করে দিয়েছিল। অমিত শাহ বলেছিল আব কি বার 200 পার, বাংলার মানুষ মমতা দিকে 200 পার করেছিল। অমিত শাহ এবার প্রথমে বলেছে 35 পাবে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে 35 পার করে 36, 37, 38 এমনকি 42-এর দিকে পর্যন্ত নিয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ অরূপ চক্রবর্তীকে। আপনারা দেখছেন বাংলা হান্ট, ক্যামেরায় সুস্মিতার সঙ্গে নীলম দাস রিপোর্টিং, বাংলা হান্ট, কলকাতা।